শুধু পেট পুজো, তবে আমারও খুব ইচ্ছে করছে মীরার সাথে দেখা করতে। দুই রাজ্য তো এক হয়ে গেছে, এখন তো সীমানার কোনো আটকেও নেই, আমরা খুব সহজে হেমরাজে পৌঁছেও যাব। একদম ঠিক বলেছো। চারু দিদি আমাদের যে স্বাধীনতা দিয়েছে তাতে কোনো রাজাও দিতে পারে না। চলো চলো, দেরি করলে আবার রোধ করা হয়ে যাবে। হেমরাজ্যের রাজপ্রাসাদে একটি সুন্দর অলিন্দ। চারু, তুমি কি ঘুমাচ্ছ? কাল রাত থেকে তুমি একটা ফোঁটা। চারু, তুমি কেঁদো না। আমি আজই রত্নগড় আক্রমণ করব। আমার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আমি রত্নগড়ের ইট দিয়ে ইট বাজাবো। যোগু বাবাকে আমি ওই রাক্ষস। মারে মারে, তুই তোর যোগু বাবাকে বাঁচা। রূপমঞ্জুরির তো কোনো মায়া দয়া নেই, সে নিশ্চয় তোর যোগু বাবাকে অনেক কষ্ট দিচ্ছে। মা, তুমি একদম ভেবো না। চারু, তুমি একদম ভয় পাচ্ছ না তো? এই তো সামনে রত্নগড়ের বিশাল ফটক দেখা যাচ্ছে। রূপমঞ্জুরির প্রহরীরা আমাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। হেমরাজ্যের রাজপ্রাসাদের ভেতরে একটি সুসজ্জিত কক্ষ। চারুলতা একটি বড় জানালার কাছে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ভ্যাবলার মীরা হাতে মিষ্টির হাড়ি নিয়ে সেখানে আসে, তাদের মুখে রাজ্যের সেরা হাসি। দিদি, ও সারু দিদি, দেখো দেখো আমরা তোমার জন্য কি এনেছি। হেমরাজের সেরা রাঁধুনির হাতের সেরা ক্ষীরের সন্দেশ। আরে ভ্যাবলা, মীরা, তোরা এত সকালে এখানে চলে এলি? আর এই মিষ্টির হাড়ি আনার কি দরকার ছিল রে? তোরা যে সুস্থ আছিস, সুখে দোকান চালাচ্ছিস, এটাই তো আমার সব থেকে বড় মিষ্টি। দিদি, তুমি আমাদের যে সম্মান দিয়েছো তাতে সামান্য মিষ্টি দিয়ে শোধ করা যাবে না। কাল রাতে তুমি একা নিজের বুদ্ধিতে পুরো রাজ্যকে অত বড় একটা বিপদের হাত থেকে বাঁচালে। আর সকালে যখন শুনলাম তুমি একদম সুস্থ, তখন আর দোকানে মন বসলো না। কি চমৎকার গন্ধ রে ভ্যাবলা, তোর হাতের জাদুর তো কোনো জবাব নেই। তোরা যখন এত ভালোবেসে এনেছিস, আমি এই মিষ্টি বাবা মা সবাইকে নিজের হাতে খাওয়াবো। কিন্তু তোদের দোকান কেমন চলছে বলতো? চলছে দিদি, তোমার আশীর্বাদে আমাদের ব্যবসা বেশ ভালোই চলছে। তোমার আশীর্বাদে দোকানের খদ্দেরের এমন ভিড় যে মীরা আর আমি মিলে সামলাতেই পারি না। আরো জানো দিদি, একটু পরে ক্যাবলা আর ময়না মধুপুর থেকে আসতে গো। ময়না তোমার জন্য নিজের হাতে মিষ্টিতে তুলে জল পাঠিয়েছে। তোদের এই ভালোবাসা দেখলে আমার মনে হয় আমি পৃথিবীর সব থেকে ধনী যুবরানী। হেমরাজ্যের রাজপ্রাসাদের লম্বা বারান্দা। চারুলতা এবং রাজপুত্র অরুণ পাশাপাশি হেঁটে যোগু মোড়লের কক্ষের দিকে আসছে। হঠাৎ চারুলতা থমকে দাঁড়ায়। রাজপুত্র, আমার বুকের ভেতরটা হঠাৎ এমন মোচড় দিয়ে উঠলো কেন? মনে হচ্ছে আমার শরীর থেকে কেউ যেন প্রাণ কেড়ে নিচ্ছে। বাবার আবার কোনো বিপদ হয়নি তো? তুমি অযথা ভয় পাচ্ছ চারু। তোমার আপন লোকেরা তো তোমার কাছেই আছে। এই তো জয়ামা আর যোগুবাবু ঘরের ভেতরেই আছেন। চলো আমরা ভেতরে গিয়ে দেখি। চারুলতার অরুণ দ্রুত পায়ে যোগু মোড়লের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতর তখনও সেই লালচে ধোঁয়ার একটু রেশ রয়ে গেছে। জয়া মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। মা, মা চোখ খোলো, বাবা কোথায়? ঘরের ভেতরে অদ্ভুত লাল ধোঁয়া কিসের? রাজপুত্র, আমার বাবাকে কেউ তুলে নিয়ে গেছে। প্রহরীরা, প্রাসাদের সব দরজা বন্ধ করো। জয়ামা, চোখ খুলুন, কি হয়েছে এখানে? জয়া ধীরে ধীরে চোখ খোলে। চারুলতাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে সে। ওরে চারু রে, আমার যে সব শেষ হয়ে গেল মা। একটা লাল রঙের ধোঁয়া এসে আমাকে জাদুর মতো ঘুম পাড়িয়ে দিল। ঘুমানোর আগে আমি শুধু রানী রূপমঞ্জরির গলা শুনতে পেলাম। ওই রাক্ষসী তোর বাবাকে মায়া করে তুলে নিয়ে গেছে রে মা। বাবা, আমার বাবা! রূপমঞ্জরি, তুই এত নিচে নামতে পারলি? তুই বাড়ির যে হেরে আমার দুর্বল জায়গায় আঘাত করলি। আমার অসুস্থ বাবাকে তুই জাদু মায়া দিয়ে তুলে নিয়ে গেলি। চারু, তুমি কেঁদো না। আমি আজই রত্নগড় আক্রমণ করব। আমার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আমি রত্নগড়ের ইট দিয়ে ইট বাজাবো। যোগু বাবাকে আমি ওই রাক্ষসীর হাত থেকে ছিনিয়ে আনবো। না না রাজপুত্র, আপনি সৈন্য নিয়ে যাবেন না। ওই রূপমঞ্জরি এটাই চায়। ও চায় আমরা যেন রাগের বশে ভুল করে ফেলি আর ও বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু ও জানে না চারুলতার বাবার গায়ে হাত দিয়েও নিজের চিতার আগুন জ্বালিয়েছেন নিজেই। তুই তোর বাবাকে ফিরিয়ে আনবি তো মা? ওই রূপমঞ্জরি তোর বাবাকে মেরে ফেলবে না তো? তুমি বিশ্বাস রাখো মা,
আমার বাবার গায়ে একটা আঁচল লাগার আগে আমি রত্নগরের মাটি খুঁড়ে রূপমঞ্জুরিকে বের করে আনবো। ও ভেবেছে মায়া দিয়ে আমাকে হারাবে। এবার চারুলতা রূপমঞ্জুরির এমন মায়া দেখাবে যে সে নিজের ছায়াকে দেখলেও ভয় পাবে। রত্নগরের অন্ধকার কারাগার। যোগু মোড়লকে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মহারানী রূপমঞ্জুরি এবং মধুবালা হাসতে হাসতে সেখানে প্রবেশ করে। কিরে যোগু দাদি, কেমন লাগছে রত্নগড়ের হাওয়া? চারুলতা তো হেমরাজ্যের রাজপ্রাসাদে তোকে খুব আদরে রেখেছিল। এবার আমার জেলের ইঁদুরের সাথে বসে তোর তোর মেয়ের নাম জপ কর। তুই একটা কাপুরুষ রূপমঞ্জুরি, তুই সোজা পথে আমার মেয়ের সাথে পারলি না বলে রাতের অন্ধকারে মায়া করে আমাকে তুলে আনলি। তোর এই অহংকার আর বেশি দিন টিকবে না। আমার সারু ঠিক আসবে। চুপ কর বুড়ো, তোর মেয়ের এত বড় সাহস যে আমাদের বাণিজ্যের পথ বন্ধ করে দেয়। আমি তোকে এখানে না খাইয়ে শুকিয়ে মারবো, তারপর তোর লাশটা হেমরাজ্যের রাজপ্রাসাদের সামনে ঝুলিয়ে দিয়ে আসবো। দেখবো তো চারুলতা কি করে। তুই তো নিজের মেয়ে জেসমিনকে ধরে রাখতে পারিসনি মধুবালা, তুই আবার আমার মেয়েকে ভয় দেখাস। আমার সারু হলো আগুনের টুকরো, তোরা ওর বাবাকে তুলে এনেছিস, এবার তোরা ওর আসল রূপ দেখবি। রত্নগড় এবার শ্মশান হতে চলেছে। বুড়োর বড্ড সাহস দেখছি। প্রহরীরা, একে আজ থেকে এক ফোঁটা জলও দেবে না। আমি কাল সকালে চারুলতার কাছে বার্তা পাঠাবো। সে যদি আমার বাণিজ্যে আবার খুলে না দেয় আর নিজে এসে আমার পায়ে না পড়ে, তবে আমি ওর এই পালিত বাবার মাথা কেটে উপহার দেব। আরে ভ্যাবলা, মীরা, দেখো আমরা চলে এসেছি। ময়না নিজের হাতে দিদির জন্য মিষ্টি তেঁতুলের জল নিয়ে এসেছে। মীরা, তুই কেমন আছিস? তোদের দোকান দেখছি খুব সুন্দর সাজিয়েছিস। ভ্যাবলাতা, আমরা কিন্তু তোমার হাতের ক্ষীরের মিষ্টি খাবো বলে অনেক দূর থেকে হেঁটে এসেছি। তোরা এসেছিস, আমার খুব ভালো লাগছে। আমরা দিদির জন্য ক্ষীরের মিষ্টি হাঁড়িতে ভরে রেখেছি। আমরা চারজন একসাথে রাজপ্রাসাদে যাব। আর তাছাড়া আমরা তো একবার গিয়েছিলাম, চারু দিদির সাথে কথা বলেও এসেছি। চারু দিদি বলল সে নাকি পরে এসব মিষ্টি একসাথে খাবে। তাহলে ভালোই হলো তোমরাও এসেছো। আমরা সবাই গিয়ে একসাথে রাজপ্রাসাদে মিষ্টি খাবো। একদম ঠিক বলেছ মীরা। ওর দিদির সাথে মহা বোঝাবে। চলো চলো, আর দেরি করে লাভ নেই। তখনই হঠাৎ করে একজন প্রহরী দৌড়াতে দৌড়াতে এসে সে পথ দিয়ে যাওয়ার সময় থামে। তার চোখ মুখে অনেক ভয়। ও ভ্যাবলা ভাই, তোমরা রাজপ্রাসাদে যাচ্ছ? ওখানে এখন যেও না গো, রাজপ্রাসাদে কান্নার রোল পড়েছে। কাল রাতে রত্নগরের রানী মায়া করে যোগ্য মোড়লকে তুলে নিয়ে গেছে। যুবরানী চারুলতার রাজপুত্র অরুণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন গো। কি বলছো কি? বাবাকে রাক্ষসীটা তুলে নিয়ে গেছে। আমার দিদির এখন কি অবস্থা হবে? আমার বাবাকে দিদি বাঁচাতে পারবে তো? এত বড় সাহস! রূপমঞ্জুরি আমাদের যোগু কাকাকে তুলে নিয়ে গেল। ময়না, তুমি একদম কাঁদবে না। ক্যাবলা, ভ্যাবলা আর মীরা, আমাদের এখনই দিদির পাশে থাকতে হবে। দিদি তো এখন একদম ভেঙে পড়েছে। চলো আমরা সবাই এখনই রাজপ্রাসাদে যাই। দিদি ঠিক যোগু কাকাকে বাঁচাতে পারবে। হ্যাঁ মীরা, আমরা যাব। আমাদের দিদিকে আজ এই বিপদে একা ছাড়া যাবে না। ওই রূপমঞ্জুরিকে আমরা সবাই মিলে উচিত শিক্ষা দেব। মধুপুরের সীমানা। রাজেশ তলোয়ার হাতে পাহাড়ে দাঁড়িয়ে আছে। জেসমিন ছুটে আসে একটি চিঠি হাতে নিয়ে। জেসমিন কাঁদছে। রাজেশ বাবু, সর্বনাশ হয়ে গেছে। হেমরাজ্য থেকে খবর এসেছে রূপমঞ্জুরি আর আমার মা মিলে যোগু মোড়লকে তুলে রত্নগড়ে বন্দি করেছে। চারুলতা ভীষণ বিপদে পড়েছে। আমি জানতাম জেসমিন, আমি জানতাম ওই রূপমঞ্জুরি চুপ করে থাকার পাত্রী নয়। সে চারু দিদিকে বাগে আনতে না পেরে এবার যোগু কাকার উপর হাত দিয়েছে। আমি আজই মধুপুরের সব সৈন্য নিয়ে রত্নগড় সীমানা ভেঙে গড়িয়ে দেব। না রাজেশ বাবু, দিদির কড়া নির্দেশ আছে আমরা যেন সীমানা ছেড়ে কোথাও না যাই। রূপমঞ্জুরি হয়তো চায় আমরা সৈন্য নিয়ে রত্নগড়ে যাই, আর সেই সুযোগে সে মধুপুরে হামলা করে। আমাদের দিদির আদেশ মানতেই হবে। তুমি ঠিকই বলেছো জেসমিন, রাগের মাথায় ভুল কাজ করা যাবে না। চারু দিদি নিশ্চয়ই যোগু কাকাকে বাঁচানোর জন্য কোনো বুদ্ধি বের করছে। আমরা এই সীমানাকে এমন কড়া পাহারা দেব যে রত্নগড়ের একটা বাতাসও যেন মধুপুরে না ঢুকতে পারে।
হ্যাঁ, আমি আজ থেকে আপনার সাথে এখানেই পাহারায় থাকবো। আমার মা যতই অন্যায় করুক, আমি দিদির সাথে বেইমানি হতে দেব না। হেমরাজ্যের রাজসভা, মহারাজ অম্বিকা প্রসাদ, রানী লতা। চারুলতা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। চারুমা, তুমি আমাকে যুদ্ধ করতে বারণ করেছো, কিন্তু আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? যোগু বাবুকে ওরা যদি মেরে ফেলে? মারে মারে, তুই তোর যোগু বাবাকে বাঁচা। রূপমঞ্জুরির তো কোনো মায়া দয়া নেই, সে নিশ্চয় তোর যোগু বাবাকে অনেক কষ্ট দিচ্ছে। মা, তুমি একদম ভেবো না, আমি বাবাকে ঠিক ফিরিয়ে আনবো। কিন্তু সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেলে বাবা বাঁচবে না। রূপমঞ্জরি বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করবে, তাই আমি এক গুপ্ত ছক কষেছি। কি ছক চারু? তুমি যা বলবে আমি তাই করব। রাজপুত্র, আমি কাল সকালে রত্নগড়ে যাব, তবে কোনো সৈন্য বা রথ নিয়ে নয়, আমি হেঁটে যাব। আমার হাতে থাকবে শুধু একটা ছোট্ট কাঠের বাক্স। আমি রূপমঞ্জরিকে খবর পাঠাবো যে আমি আমার হার মানছি এবং বাণিজ্যের সবথেকে গোপন স্বর্ণসুতো তৈরির নকশা তাকে দিয়ে দিচ্ছি। তুমি কি পাগল হয়েছো চারু? তুমি নিজে ওই মৃত্যুর গুহায় যাবে? আমি এটা কিছুতেই হতে দেব না। রাজপুত্র, আমি একা যাব না, আপনিও আমার সাথে যাবেন, একজন সাধারণ তাঁতি সেজে। কাঠের বাক্সটা আপনার হাতে থাকবে। রূপমঞ্জরি তো বাণিজ্যের লোভে অন্ধ। সে যখন যোগু বাবাকে সামনে এনে ওই বাক্সটা খুলবে, তখন ওর ভেতর থেকে নকশা নয়, বের হবে আমার তৈরি করা ঘুমের ধুনোর ধোয়া। ঘুমের ধুনোর ধোয়া? ঠিক তাই মহারাজ। বাক্স খোলার সাথে সাথে রূপমঞ্জরির আর ওর প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়বে, আর সেই সুযোগে আমরা বাবাকে নিয়ে সোজা হেমরাজ্যে ফিরে আসব। মায়ার জবাব আমি বুদ্ধি দিয়েই দেব। চারুলতার সহজ অথচ তীক্ষ্ণ বুদ্ধির কথা শুনে পুরো রাজসভায় এক নতুন আশার আলো দেখা যায়। রাজপুত্র অরুণ হাসি মুখে এই ছকে সায় দেয়। রাজপ্রাসাদের প্রাঙ্গণ। ভ্যাবলা, মীরা, ক্যাবলা আর ময়না ছুটে আসে। ভ্যাবলার হাতে মিষ্টির হাড়ি আর ময়নার হাতে তেঁতুল জলের ভার। চারুলতা তাদের দেখে এগিয়ে আসে। দিদি, আমরা সব শুনেছি। ওই রাক্ষসী রূপমঞ্জরি আমাদের বাবাকে তুলে নিয়ে গেছে। তোমার এখন কি কষ্টটাই না হচ্ছে দিদি? তুই কাঁদিস না মীরা, তোরা যখন আমার পাশে আছিস তখন বাবার কিচ্ছু হবে না। আমি কাল সকালেই বাবাকে ফিরিয়ে আনবো। দিদি, আমরা তোমার জন্য মিষ্টি আর তেঁতুল জল নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তুমি খেলে খুব খুশি হবে, কিন্তু এখন এসব তার মুখে রুচবে না। কে বললো রুচবে না মীরা? তোদের এই ভালোবাসার জিনিস খেয়েই তো আমি কালকে লড়াই শক্তি পাবো। ভাবলা, তুই আর ক্যাবলা আমার একটা কাজ করে দিবি? তুমি শুধু হুকুম করো দিদি, আমরা তোমার জন্য জীবন দিয়ে দেব। জীবন দিতে হবে না ভাই। কাল সকালে আমি আর রাজপুত্র যখন রত্নগড়ের সীমানায় যাব, তখন তোরা চারজন তোদের খাবারের জিনিস নিয়ে ওই জঙ্গলের ধারে অপেক্ষা করবি। আমরা বাবাকে উদ্ধার করে ওই পথ দিয়ে ফিরবো। তোদের ওখানে দেখলে আমাদের সাহস আরো বেড়ে যাবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো দিদি, আমরা চারজন ঠিক সময়ে জঙ্গলের ধারে পৌঁছে যাব, কে আমাদের সন্দেহ করবে না। চার বন্ধুদের এই অটুট ভালোবাসার সমর্থন চারুলতার বুকের পাথরটা কিছুটা হলেও হালকা করে দেয়। তারা সবাই মিলে আগামীকালের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। রত্নগড়ের রাজসভা। মহারানী রূপমঞ্জরি খুশিতে সিংহাসনে বসে হাসছেন। তার হাতে চারুলতার পাঠানো একটা চিঠি। মধুবালা পাশে দাঁড়িয়ে আছে। দেখেছিস মধুবালা, আমি বলেছিলাম না যোগু মোড়লকে তুলে আনলে চারুলতার সব অহংকার মাটির সাথে মিশে যাবে। এই দেখ ওর চিঠি, ও নিজে এসে আমার পায়ে পড়ে হার মানতে চেয়েছে। চিঠিটা তো দেখলাম রূপমঞ্জরি, কিন্তু চারুলতা কি এত সহজে হার মানার পাত্রী? ও নাকি ওর সবচেয়ে বড়, সবচেয়ে দামি স্বর্ণ সুতো তৈরির নকশা তোকে দিয়ে দেবে। আমার কেন জানি না খুব ভয় করছে সই। ও নিশ্চয় কোনো ফোন দিয়ে এঁটেছে। তুই বড্ড বিতো মধুবালা। যোগু মোড়ল এখন আমার জেলের পচা রুটি খাচ্ছে। বাপকে বাঁচাতে চারুলতা এখন নিজের প্রাণও দিয়ে দেবে। আর ফন্দি কিসের? সে তো একা এক সাধারণ তাঁতিকে নিয়ে হেঁটে আসবে লিখেছে। আমার রত্নগড়ের বিশাল সৈন্যবাহিনীর সামনে দুটো মানুষ কি ফন্দি আটবে? তবুও সই, সাথে যদি রাজপুত্র অরুণ ছদ্মবেশে আসে। অরুণ এলে তো আরো ভালো। আমি ওই নকশার বাক্সটা হাতে পাওয়ার পর চারুলতা আর অরুণ দুজনকেই যোগু মোড়লের পাশের সেলে বন্দি করে রাখবো। তারপর হেমরাজ্য আর মধুপুর দুটোই আমি আমার পায়ের নিচে রাখবো। কাল সকালে চারুলতার জীবনের শেষ সূর্য উঠবে। লোভে অন্ধ রূপমঞ্জরি চারুলতার পাতা সহজ হাতটা একেবারেই বুঝতে পারে না। সে শুধু নিজের অহংকারের ঘোরে মত্ত হয়ে থাকে।
সকালের আলো। রত্নগরের সীমানার কাছাকাছি জঙ্গল। চারুলতা ধীর পায়ে হাঁটছে, তার চোখে মুখে অসীম সাহস। তার ঠিক পেছনে সাধারণ এক গ্রামের তাঁতির বেশে হাঁটছে রাজপুত্র অরুণ, হাতে একটা সুন্দর কাঠের বাক্স। চারু, তুমি একদম ভয় পাচ্ছ না তো? এই তো সামনে রত্নগরের বিশাল ফটক দেখা যাচ্ছে। রূপমঞ্জুরির প্রহরীরা আমাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। ভয় পাওয়ার তো কোনো কারণ নেই রাজপুত্র। রূপমঞ্জুরি তো এখন বাণিজ্যের নকশা পাওয়ার লোভে অন্ধ হয়ে আছে। সে সাধারণ কাঠের বাক্সটার দিকে তাকিয়েই থাকবে। তুমি শুধু সুযোগ বুঝে বাক্সটার ঢাকনা খুলে দেবে। আমি একদম তৈরি চারু। ঢাকনা খোলার সাথে সাথে ওই ঘুমের ধনুর ধোয়া প্রহরীদের অজ্ঞান করে দেবে। আমি তলোয়ার বের করে মুহূর্তের মধ্যে যোগুবাবুকে বের করে আনবো, কিন্তু তুমি আমার একদম পেছনে থাকবে। তুমি ঢালু আমার সামনে থাকলে আমার গায়ে একটা আঁচড়ও লাগবে না রাজপুত্র। চলো, এবার আমাদের রূপমঞ্জুরির সামনে দাঁড়ানোর সময় হয়েছে। আজ আমি ওকে বুঝিয়ে দেব মায়ার চেয়ে মানুষের বুদ্ধির জোর কতটা বেশি। চারুলতা এবং ছদ্মবেশী অরুণ ধীর পায়ে রত্নগরের সীমানার ফটকের দিকে এগিয়ে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।